আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনতে কঠিন ধারণা আছে আমার প্রতি কাদের? জামাত শিবিরের। ওই যে আমি বলছি আলবদর রাজাকার, আমার প্রতি তাদের ধারণা কোনোদিন পরিবর্তন হবে না। এরা আমাকে চিরদিন বকবে, কারণ এরা কিন্তু এটারে পাকিস্তান বানায় ফেলছিল 5ই আগস্টের পরে। খালি আয়া ধাক্কা লাগবে কোন জায়গায়, ফজলুর রহমান নামে একটা ফজু পাগলা আছে, হে বাম হাত উড়ায় কইছে বেশি বাড়াবাড়ি করো না, এখনো জীবিত আছে, আমি কিন্তু মুক্তিযোদ্ধা, বেশি বাড়াবাড়ি করো না। ওই কারণে আলবদর রাজাকার এবং প্রো পাকিস্তানি যারা স্বাধীনতা বিরোধী শক্তি চিরদিন আমার ফজু পাগলা কো। কিন্তু আপনারা মৌলানা মৌলভী সাহেবরা, আপনাদেরকে আমি কোনো বহি না কিছু না, আপনারা মাথার তাজ, আপনারা অনর্থক আমাকে আল্লাহর কাছে দায়ী থাকবেন বিনা কারণে যদি আপনারা আমার বিরুদ্ধে এসব করেন। জেনারেল ওয়াকার 5ই অগাস্টে শেখ হাসিনা সরকারের যে পতন, সেটার ক্ষেত্রে সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, যার কারণে সরকার পতন হয়েছে। এখন তারপরেও হওয়ার পরেও তারা মনে করছে শেখ হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকার, এবং শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছে, এবং রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া, পার্লামেন্টের নিয়োগ দেওয়া। এজন্য তারা এখনো এত কিছু করায় নেওয়ার পরেও সেনাবাহিনীকে কেন সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে তারা তাদের পথের কাঁটা মনে করছে, রাষ্ট্রপতিকে পথের কাঁটা মনে করছে, এটা হলো আর একটা বিষয়। আর এটা নিয়ে কি আপনি বলবেন? আর আরো কিছু প্রসঙ্গ আছে, তাহলে এটা নিয়ে একটু বলুন যে তাকে এখনো কেন পথের কাঁটা মনে করছে। এই যে শেখ হাসিনার চয়েস বলেন, ওয়াকার সাহেব চয়েস করছে, বা আরেকজনকে, বা আজিজ সাহেব, এর আগে আজিজ সাহেব ছিলেন, তাকে চয়েস করছিল। জি, আমি তার চয়েসের ব্যাপারে সবসময় বিরোধিতা করছি, যেহেতু আমি বিরোধী দল করি, কথাটা বোঝার চেষ্টা। আমি বিরোধিতা, মানুষও বিরোধিতা করছেন। ওয়াকার সাহেব কে ছিলেন না ছিলেন আমি কিন্তু জানতাম না। আমি 5ই আগস্টের আগে, কিছুদিন আগে জানলাম, যখন ঘটনা ঘটতে থাকলো, যে ওয়াকার সাহেব হইল মুস্তাফিজ সাহেবের মেয়ের জামাই, জেনারেল মুস্তাফিজ। জেনারেল মুস্তাফিজ হইল শেখ হাসিনার ফুফা। কাজে ওয়াকার সাহেব শেখ হাসিনার ফুফাতো বোনের বিয়ে করছে। কথাটা খুব, শেখ কবিরের বাগ্নিকে বিয়ে করছে। আমি সেই কারণে মনে করি শেখ ফ্যামিলির সে আত্মীয়, বৈবাহিক আত্মীয় হইলে পড়ি। একজন লোক যখন জেনারেল হয়ে যায়, দেশের দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব তার মাথার কাছে বসে, কিন্তু চক্ষুষ্মান হয়, সে চিন্তা করে কাজ করে। এখন ইতিহাস বিচার করবে যে জেনারেল ওয়াকার 5ই আগস্টে তার ভূমিকাটা সঠিক ছিল কি বেঠিক ছিল, বা 5ই আগস্টের আগে তাদের মিটিং গুলা করে, সেটা আমি বলতে চাই না, এটা ইতিহাস বিচার করবে। এক, যদি 2 হইল, এর পরবর্তী সময়ে ওয়াকার সাহেবের জন্যই কিন্তু তার সুস্থ সিদ্ধান্তের জন্য 5ই আগস্টের পরে অনেক খারাপ ঘটনা যেটা বাংলাদেশে ঘটতে পারত, সেটা কিন্তু ঘটছে না। আমার কাছে মনে হয়েছে যত জেনারেল আইছে, আমার দেখা মতো পরবর্তী এরশাদ সাহেবের পরে যত জেনারেলরা আসছে, নুরুদ্দিন সাহেব, মুখে সব আমি তো দেখছি, আমার কাছে তাকে খুব চিন্তা ভাবনা করে কাজ করার মতো একজন জেনারেল মনে হয়েছে আমার কাছে। এবং তার জন্য কিন্তু আজকে কিন্তু সেনাবাহিনী ঐক্যবদ্ধ আছে। সবাই মনে করছিল সেনাবাহিনীর ভিতরে জামাতের লোক, জঙ্গিবাদের লোক ভরে আছে 30-40%, কিন্তু এখন প্রমাণিত হয়েছে সেনাবাহিনী দেয়ার ফর কান্ট্রি, তারা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এবং ওয়াকার সাহেব তাদের রিয়েল লিডার। এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এখন আমি এই ব্যাপারে কিছু বলবো না। লেট টাইম কামস, let us wait for historical time and the time will answer in time. 5ই আগস্ট কেন ঘটছিল, 5ই আগস্ট সঠিক ছিল না বেঠিক ছিল, এটা আজকে আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ এখনো জয়ের স্লোগানটা যায় নাই। তো এখনো 5ই আগস্টের বিজয়ের যে স্লোগান, সেই প্রেক্ষিতে কি মনে হয়? বললাম বর্তমান বাংলাদেশের যে গরমের স্লোগানটা যায় নাই, যদিও 5ই আগস্টের জনপ্রিয়তা অনেক বেশি কমে গেছে। 5ই আগস্টের ঘটনার জনপ্রিয়তা এবং 5ই আগস্ট যে কারণে ঘটছিল তারা বলছিল তার জনপ্রিয়তা, এবং যারা ঘটাইছিল তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় আছে, একদম শূন্যের কোটায়। আমার খুব খারাপ লাগে এই যে 8-10টা ছেলে বা 15টা ছেলে সমন্বয়ক বলে, এদেরকে কত স্নেহ করতাম, যারা বীর, কিন্তু এখন মানুষ দেখি তারা যাইতেই পারে না কোথাও। গেলে পরে হয়, আমি এটা চাই না। আমি খুব
ঘৃণা করি, ওই যে দৈহিকভাবে কাউকে আক্রমণ চাই না, কিন্তু মানুষের মনে মনে কিন্তু দুইটা জিনিস খুব ঘৃণিত জিনিস। ওয়ান সমন্বয়, টু সংস্কার। এই দুইটা দন্তাস্য বাংলাদেশের সাংঘাতিক ঘৃণিত হবে আগামী দিনে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এবং দেশটা যেদিকে যাচ্ছে সেখান থেকে ফিরে আসা উচিত, এবং ফিরে আসার একমাত্র পথ হইল এই দেশে একটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন এবং জুনের মধ্যে একটা ইলেকশনের একটা কি কয় রোডম্যাপ দিয়ে দেওয়া। এই কাজটা ইউনিসেফ করবে বলে আমার মনে হয় না। আমি আমরা গাছ থেকে ফজলি আম আশা করি না, অত বুকা আমি না যে আমরা গাছ থেকে ফজলি আম ধরবো। এটা আমি আগের থেকে কইতেছি। আমার দল বলতেছে ফজলুর রহমান বেশি কথা বলে, আগে আগে দিনের নবী দেখছে 1500 বছর পরে কি হইব। দিনের নবী চোখ বুঝলে দেখছে 1500 বছর পরে কি, যার ফলে বলে গেছে যে 1500 হিজরিতে এই হইতে পারে। বুঝেটা করেন। কাজে যারা নেতা তারা তো চোখ বুঝলেই দেখে 100 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, তারা হবে নেতা। হু ইজ নট এ লাইট, হি ইজ নট এ লিডার। যে নিজে আলোকিত নয় সে নেতা না, যারা দূরদৃষ্টি দিয়ে ভবিষ্যৎ সে নেতা। এবং ইউনূস সাহেবকে দিয়ে ইলেকশনটা সঠিক সময়ে করে দেশটাকে বাঁচাইতে পারে দুইটা শক্তি। ওয়ান আর্মি, যেটা সঠিক পথে আছে। টু বিএনপি এবং তার সহযোগী যে সংগঠনগুলো এতদিন আন্দোলন করছিল গত 15 বছর, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেগুলো, বিশেষ করে বিএনপির নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি পারে এই দেশে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে দেশটাকে রক্ষা করতে। আপনি কি শুনতেছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এই প্রসঙ্গে আমি একটু বলি, যেহেতু আপনি বিএনপির প্রসঙ্গটা আনলেন, এই যে ইউনূসের পদত্যাগ নাটকের অবতারণার পরে তিনি জামাতের সাথে মিটিং করলেন, অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করলেন, এনসিপির সাথে মিটিং করলেন। তো এখন সেখানে দেখলাম জামাতের নেতারা কোনো এই যে করা পরিচিত গলার মতো একটা বিএনপি নেতাদের গলায় একটা কার্ড ঝুলিয়ে দিলেন। জামাতের নেতারা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি একটু আবার একটু করবেন কিনা, একটু বের হয়ে আবার ঢুকেন। হ্যালো হ্যালো, আপনি একটু আমি আপনার কথা শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? দুইটা শক্তির উপরে নির্ভর করে বাংলাদেশ বাঁচবে কিনা সঠিক। এক হইল আর্মি এখন যে পথে আছে, দুই হইল বিএনপির নেতৃত্বে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন হইতে হবে এবং রোডম্যাপ জুনে ঘোষণা করতে হবে, তাইলে মানুষ ইলেকশনে নামে যাবে। এই যে ষড়যন্ত্র মর্যন্ত্র যা হইতেছে এটা অনেকটা শেষ হয়ে যাবে। না, এই কথা আমি বুঝতে পারি, এই কথা আমি মনে করি এটা জি জি। আমি আমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, এই কথা আপনি আগে শোনা গেছে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, আপনি কি আমার কথা শুনতেছেন? এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ শুনতেছি। জি, এখন প্রশ্ন হলো ইউনূস যে নাটকের পরে যে একটা মিটিং করলো, আপনি কি আমার শুনতে পারতেছেন? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন? হ্যালো 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 ভাই, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, জি ভাই, জি, আপনি কি শুনতে আমাকে শুনতে পাইতেছেন কিনা? আপনি আমাকে, জি, তাহলে আমি একটু প্রশ্নটা করে নেই, তারপর আপনি অ্যানসার দেন। আমি প্রশ্নটা করে নেই। শুনছি আমি। জি, আমি বললাম যে ইউনূস যে পদত্যাগের নাটকের পরে একটা মিটিং করলো রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে বিএনপি নেতাদের গলায় একটা আইডি কার্ড ঝুলাইয়া দিল, জামাতের গলায় কোনো আইডি কার্ড নেই,
এনসিপিরা তার যে কিংস পার্টি এনসিপি আসলো, কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তো আপনি যেটা বললেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু ইউনূস জুনের মধ্যে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে অটল। এখন তারা যেটা বলছে যে রেজওয়ানা, তাদের যে উপদেষ্টা রেজওয়ানা হাসান সহ অন্যরা এনসিপি বলছে যে এই সরকার শুধু নির্বাচনের জন্য ক্ষমতায় আসে নাই, তারা ক্ষমতায় আসছে, তাদের ম্যান্ডেট হচ্ছে প্রেস সচিব শফিকুল আলম যেটা বললো, তাদের ম্যান্ডেট হলো দে ক্যান ডু এভরিথিং। তো এখন তাদের কিন্তু 5ই অগাস্টে তারা তো এই কথা বলে ক্ষমতা দখল করেনি বা আসেনি, তাদেরকে বসানো হয়নি। এখন বিএনপি যে কথা পরিবর্তন করে, বিএনপি যে কথা স্ট্রিক্ট থাকতে পারছে না, জনসভায় বলছে এক কথা, প্রেস কনফারেন্সে বলছে এক কথা, ইউনূসের সাথে মিটিং করে বলছে এক কথা, এবং বিএনপিকে যথাযথ সম্মানও দেওয়া হয়নি। আসলে কি বিএনপি বর্তমান বাস্তবতা, বিএনপির মধ্যে দোদুল্যমানতা কেন এবং বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতা কেন? তারা কি আদৌ একটা ইলেকশন আদায় করতে পারবে ইউনূসের কাছ থেকে ডিসেম্বরে? আপনার কি মনে হয়? আমি সেই কথাটাই তো বলছি, আমি প্রথমে তো বলে ফেলছি যে বিএনপি দল হিসাবে যত বড়, আগের রাত্রে যত বড় কঠিন সিদ্ধান্ত নেয়, পরের দিন যদি সেটার মাঝে থাকতে পারে বিএনপি,